নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ডক্টর মাদাম মারিয়া এক ধরনের বিদ্যালয় স্থাপন করেন, তার নাম কি? তো দেখুন, ডক্টর মাদাম মারিয়া এক ধরনের বিদ্যালয় স্থাপন করেন, তার নাম কি? এটা আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই জানার কথা, আর জানেন না অবশ্যই জেনে নেবেন। তিনি তৈরি করেছিলেন মন্তেশ্বরী বিদ্যালয়, ঠিক আছে? তো মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বা নির্মাতা যদি আসে অবশ্যই সেটা মনে রাখবেন, সেটা হলো মাদাম মারিয়া মন্তেশ্বরী বা ডক্টর মাদাম মারিয়া, ঠিক আছে? তারপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে শৈশবের শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে একে বলে, ঠিক আছে? তো শৈশবের শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে একে কি বলা হয়? একে কিন্তু ফ্ল্যাপার বলা হয়ে থাকে, ঠিক আছে? ফ্ল্যাপার বলা হয়। তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের প্রথম সুপরিকল্পিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের প্রথম সুপরিকল্পিত, অর্থাৎ মানে আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আমরা দেখতে পাই যে তারা কী হয় বিভিন্ন কারণে বা অর্থনৈতিক কারণে কিংবা সামাজিক যে দুরবস্থা সেই সব কারণে তারা কি হয় স্কুল ছুট হয়। তো সেক্ষেত্রে কি করা হয়েছে, একটা সুপরিকল্পিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হয়েছে, যাতে করে ওই সমস্ত ছাত্রছাত্রীরা বা শিশুরা তাদের শিক্ষাটা নিতে পারে বা ওই সমস্ত শিক্ষার অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হয়। তো সেই বিষয়ে যিনি শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে? গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের প্রথম সুপরিকল্পিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে PTTI এর পুরো কথা হলো, অর্থাৎ PTTI এর পুরো নাম কি বা পুরো কথাটা কি? তো মনে রাখবেন প্রেস টিচিং টেকনোলজি ইনস্টিটিউট। তো মনে রাখবেন টেটের ক্ষেত্রে কিন্তু এরকম কি পুরো নাম আসে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বেন, কারণ অপশনগুলো এমনভাবে ক্রিয়েট করা হয় কিংবা টেটের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেখানে আপনাকে বারবার আপনি হুচুট খেয়ে যাবেন বা আপনার দেখে মনে হবে এই আনসারটাই, এটাই আমি পড়ে এসেছি, এটাই ঠিক হবে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে অপশনগুলো চুজ করবেন, ঠিক আছে? তো মনে রাখবেন এক্ষেত্রে আমাদের PTTI এর পুরো নাম হলো প্রেস টিচিং টেকনোলজি ইনস্টিটিউট। এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জীবন বিকাশের স্তর বিভাগের ক্ষেত্রে, অর্থাৎ বয়সের ক্রম অনুযায়ী যার নাম প্রথমে করতে হয় তিনি হলেন, অর্থাৎ জীবন বিকাশের স্তর বিকাশের ক্ষেত্রে অর্থাৎ বয়সের ক্রম অনুযায়ী যার নাম প্রথমে করতে হয় তিনি হলেন পিকুনাসা, ঠিক আছে? এখানে পিকুনাসা হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, এখানে মিস্টেক হয়েছে, পিকুনাসা হবে, ঠিক আছে? পিকুনাসা হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এবং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য 2025-এ এটা আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন, পিকুনাসা। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানুষের জীবন বিকাশের ধারায় স্তর সংখ্যা হলো। মানুষের জীবন বিকাশের ধারায় স্তর কয়টি রয়েছে? মানুষের জীবন বিকাশের ধারায় কিন্তু স্তর রয়েছে 10টি, ঠিক আছে? 10টি স্তর রয়েছে। এটা কে বলেছিল? এটা কিন্তু পিকুনাসা আমাদের বলেছিলেন যে মানুষের জীবন বিকাশের ধারায় স্তর কয়টা রয়েছে? 10টি রয়েছে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পিকুনাসার মতে প্রথম বাল্যস্তর হলো। পিকুনাসা প্রথম বাল্যস্তরের বয়সকাল যেটা নির্ধারণ করে বলেছিলেন আমাদেরকে, সেটা হলো 2.5 থেকে 5 বছর, অর্থাৎ 2.5 বছর বয়স থেকে 5 বছর পর্যন্ত যে সময়কাল, সেটাকে কিন্তু প্রথম বাল্যস্তরের সময়সীমা হিসাবে চিহ্নিত করেছিলেন পিকুনাসা। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি পিকুনাসার মতে মধ্য বাল্যস্তর কি। তো এই যে পিকুনাসা যে সময়কাল, অর্থাৎ প্রথম বাল্যস্তর, প্রান্তীয় বাল্যস্তর, ঠিক আছে, এই যে সময়সীমাটা আমাদের মেনশন করে দিয়েছেন বা আমাদের সামনে তুলে ধরেছেন, সেগুলো কিন্তু আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে, যাতে করে এক্সামে এলে আমরা যাতে কোনোভাবে এখানে কনফিউজ না হই এবং সঠিক
উত্তরটা আমরা সঠিকভাবে নির্বাচন করতে সমর্থ হই। ঠিক আছে, তো মনে রাখবেন পিকুনাসার মতে মধ্য বাল্যস্তরের যে সময় সীমা সেটা হলো 5 থেকে 9 বছর। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি প্রান্তীয় বাল্যস্তর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং টিটেট এক্সামে কিন্তু প্রায়শই এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে, অবশ্যই সেটা মনে রাখবেন। প্রান্তীয় বাল্যস্তর এর কথা বলেছেন পিকুনাসা, 9 থেকে 12 বছর পর্যন্ত যে সমস্ত সময়সীমা বা যে সমস্ত বাচ্চাদের বয়সকাল সেই সময়কে বলা প্রান্তীয় বাল্যস্তর বলে অভিহিত করেছেন মনোবিদ পিকুনাসা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আর্নেস্ট জুন্স জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছেন। তো আমরা প্রত্যেকেরই জানার কথা, যারা যারা প্রিপারেশন নিচ্ছি আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। আর্নেস্ট জুন্স জীবন বিকাশের ধারাকে কিন্তু 4টি স্তরে ভাগ করেছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষাস্তর অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষাস্তর হলো। তো শিক্ষার স্তর অনুযায়ী বিদ্যালয়ে যে শিক্ষাস্তর সেটাকে ভাগ করা হয়েছে 5টি স্তরে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি পড়ে না। তো বুদ্ধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি পড়ে না, একটা শিশুর দক্ষতা কিন্তু বুদ্ধিক বিকাশের স্তরের মধ্যে পড়ে না। ঠিক আছে, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এগুলো মনে রাখবেন। ফ্রয়েডের যে চ্যাপ্টার বা ফ্রয়েডের যে তথ্য, এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এক্সামে আসে এবং টিটেট এক্সামে এবারও আসার অনেকটা পসিবিলিটি রয়েছে এবং একটা ইউনিক কোয়েশ্চেন যেগুলো এখানে ফ্রয়েড থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। এই কোয়েশ্চেনগুলো আপনারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো প্রশ্ন এক্সামে গিয়ে আপনাদের হাত থেকে ছুটে না যায়। ঠিক আছে, তো দেখুন এখানে বলেছে 30 নম্বর কোয়েশ্চেনে ফ্রয়েডের মতে ছেলেদের মায়ের প্রতি ভালোবাসাকে বলা হয়। তো মনে রাখবেন ফ্রয়েডের মতে ছেলেদের মায়ের প্রতি যে ভালোবাসা সেটাকে বলা হয় ইডিসপাস কমপ্লেক্স। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখনও পর্যন্ত টিটেট এক্সামে দেওয়া হয়নি বা এক্সামে এখনও আসেনি। তো এই ধরনের কোয়েশ্চেন এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই ধরনের কোয়েশ্চেনগুলোকে অত্যন্ত যত্ন সহকারে মেমোরিতে ঢুকিয়ে রাখুন। ফ্রয়েডের মতে ছেলেদের মায়ের প্রতি ভালোবাসাকে যেটা বলা হয় সেটাকে বলা হয় ইডিসপাস কমপ্লেক্স। খুব ইম্পর্টেন্ট, ইডিসপাস কমপ্লেক্স বলা হয়। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, মেয়েদের বাবার প্রতি যে ভালোবাসা সেটাকে কি বলা হয়। তো ফ্রয়েড বলেছেন মেয়েদের বাবার প্রতি যে ভালোবাসা সেটাকে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন, ইলেকট্রা কমপ্লেক্স। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাস্টাসিয়ন কমপ্লেক্স হলো। তো কাস্টাসিয়ন কমপ্লেক্স কি? এই দুটোর কম্বিনেশনই হলো কাস্টাসিয়ন কমপ্লেক্স, অর্থাৎ ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা এবং মেয়েদের বাবার প্রতি ভালোবাসা, এটাকেই কিন্তু কাস্টাসিয়ন কমপ্লেক্স বলা হয়। তবুও আমি একবার বলে দিচ্ছি, দেখুন, ছেলেরা ভাবে মায়ের প্রতি ভালোবাসার জন্য বাবা তাকে শাস্তি দেবে, মেয়েরা ভাবে বাবার প্রতি ভালোবাসার জন্য মা তাকে শাস্তি দেবে। এই যে কম্বিনেশন, এই দুটোকেই কিন্তু কি বলা হয়ে থাকে? কাস্টাসিয়ন কমপ্লেক্স বলা হয়ে থাকে। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি কত নাম্বার কোয়েশ্চেন? 16 নম্বর কোয়েশ্চেনের দিকে। ঠিক আছে, 16 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে একবার দেখে নেই। দেখুন, বলেছে বিভিন্ন ধরনের কমপ্লেক্সের কথা কোন মনোবিদ বলেছেন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। বিভিন্ন ধরনের কমপ্লেক্সের কথা যিনি বলেছেন তিনি ওই মনোবিদের নাম হলো ফ্রয়েড। ফ্রয়েড কিন্তু বিভিন্ন ধরনের শিশুদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স এর কথা নিয়ে আলোচনা করেছেন তার তথ্যে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিশু শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেন পদ্ধতির কথা কে বলেছেন। এটা আমাদের সবারই জানার কথা, একটা ইজি কোয়েশ্চেনই অনেক সময় টাফ হয়ে যায় এবং আমাদের হাত থেকে ছুটে যায়। তো সেটাও কিন্তু ইজি বলে কি আমরা পড়বো না, ইজি বলেও আমাদের পড়তে হবে, যাতে করে আমরা মেমোরিতে ভালো করে সেটাকে আমরা যাতে কনফিউজড না হই। ঠিক আছে, শিশু শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেন পদ্ধতির কথা কে বলেছেন? ফ্রয়েড কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতির কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কিন্ডারগার্টেন পদ্ধতিতে কি বলা হয়? গিফট অ্যান্ড অকুপেশন এর কথা বলা হয়ে থাকে। গিফট অ্যান্ড অকুপেশন এর কথা কোন পদ্ধতিতে বলা হয়? সেটা কিন্তু কিন্ডারগার্টেন পদ্ধতিতে বলা হয়ে থাকে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ঈর্ষা, ভালোবাসা ইত্যাদি হলো। তো অর্থাৎ ঈর্ষা, ভালোবাসা ইত্যাদি হলো, ইত্যাদি কিসের ফল? ইত্যাদি প্রক্ষোভমূলক প্রক্রিয়ার ফল, অর্থাৎ ইমোশনগত যে ক্রিয়া সেই ক্রিয়ারই একটা ফল হলো ঈর্ষা, ভালোবাসা। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সহযোগিতা
এবং সহানুভূতি বা সহযোগিতা, সহানুভূতি ইত্যাদি হলো। সহযোগিতা এবং সহানুভূতি এগুলো হলো একটি সামাজিক বৈশিষ্ট্য। একটা শিশুর সামাজিক বৈশিষ্ট্য হলো সহযোগিতা এবং তার সহানুভূতি। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইনার স্পিচ কথাটি ব্যবহার করেন মনোবিজ্ঞানী। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। ইনার স্পিচ কথাটি যিনি ব্যবহার করেছিলেন ওনার নাম হলো ভাইগোটস্কি। ভাইগোটস্কি তার তত্ত্বে ইনার স্পিচ কথাটি সম্পর্কে বলেছিলেন এবং ইনার স্পিচের উপর অনেকটাই কিন্তু তিনি জোর দিয়েছিলেন তার তত্ত্বে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজ প্রজ্ঞামূলক শিখন এর কথা বলেছেন। অর্থাৎ সমাজে যে প্রজ্ঞামূলক শিখন, সেই শিখনের কথা যিনি বলেছিলেন তিনি হলেন আলবার্ট বান্দুরা। আলবার্ট বান্দুরা কিন্তু সমাজ প্রজ্ঞামূলক শিখন এর কথা বলেছিলেন তার তত্ত্বে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অর্থবহ শিক্ষণ এর কথা বলেছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা কমনযোগ্য এবং আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। মনে রাখবেন অর্থবহ শিক্ষণের কথা যিনি বলেছিলেন তিনি হলেন আশুবেল। আশুবেল কিন্তু তার তত্ত্বে অর্থবহ শিক্ষণের কথা তুলে ধরেছিলেন। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে থর্নডাইকের প্রধান বা মুখ্য সূত্রগুলি হলো। থর্নডাইকের প্রধান বা মুখ্য যে সূত্রগুলি সেগুলো কি কি একবার আমরা দেখে নিই, চলুন। তো এখানে বলা হয়েছে অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র এবং প্রস্তুতির সূত্র, এগুলো কিন্তু থর্নডাইকের প্রধান বা মুখ্য সূত্রের মধ্যে পড়ে বা প্রধান বা মুখ্য সূত্র হিসাবে তিনি ওইগুলিকে ট্রিট করেছিলেন। অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র এবং প্রস্তুতির সূত্র এগুলি তার থর্নডাইকের প্রধান বা মুখ্য সূত্রগুলির মধ্যে রয়েছে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে থর্নডাইকের কোন সূত্রের সংখ্যা হলো। অর্থাৎ থর্নডাইকের এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা প্রশ্নটাতে। থর্নডাইকের মোট সূত্রের সংখ্যা হলো কয়টি? এখানে 5টি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ধ্রুপদী অনুবর্তনবাদ যে মনোবিদ দিয়েছিলেন তিনি হলেন। ধ্রুপদী অনুবর্তনবাদ যে মনোবিদ দিয়েছেন ওনার নাম কি? ওনার নাম হলো প্যাভলভ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষণের ক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনক হলেন। অনুবর্তন তত্ত্বকে প্যাভলভ, আর সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনক যিনি হলেন তিনি হলেন মনোবিদ স্কিনার, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেক সময় এগুলির মধ্যেই আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, এগুলোর মধ্যে অনেকবারই কনফিউশন হয়ে যায়। তো এখানে কনফিউশন দূর করার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি সেটা হলো আপনাকে রিভিশন করতে হবে। বারবার একটা বিষয় নিয়ে যত বেশি রিভিশন করবেন তত বেশি বিষয়টা ক্লিয়ার হবে এবং মেমোরির মধ্যে লং টার্মের জন্য সেট হয়ে যাবে। সেক্ষেত্রে রিভিশন হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, যার দরুন আপনার বিষয়গুলো সম্পর্কে ধারণা ক্রিয়েট হবে এবং কনফিউজড যে বিষয়গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তো মনে রাখবেন সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনক যিনি হলেন তিনি হলেন স্কিনার। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মনোবিদ অন্তর্দৃষ্টিমূলক শিখন বা গেস্টাল্টবাদী মনোবিদ নন। তো কোন মনোবিদ অন্তর্দৃষ্টিমূলক শিখন বা গেস্টাল্টবাদী মনোবিদ নন? তিনি হলেন কিন্তু প্যাভলভ, ঠিক আছে। প্যাভলভ কিন্তু গেস্টাল্টবাদী মনোবিদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের মনোবিদ নন কিন্তু তিনি। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মনোবিজ্ঞানী অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঙ্গে জড়িত। তো অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঙ্গে আবার জড়িত রয়েছেন কে? তিনি হলেন কফকা। কফকা কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংযোজনবাদ এর কথা বলেছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সংযোজনবাদ এর কথা যিনি বলেছিলেন তিনি হলেন থর্নডাইক। থর্নডাইক কিন্তু সংযোজনবাদ এর কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রজ্ঞামূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট বিকাশের স্তর পিয়াজের তথ্য অনুযায়ী স্তরের সংখ্যা হলো। তো প্রজ্ঞামূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট যে বিকাশের স্তর, সেখানে পিয়াজে যে তার তথ্যে এই স্তরগুলোকে কয়টি স্তরে ভাগ করেছেন? সেটা হলো 4টি ভাগে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টকে পিয়াজে ভাগ করেছিলেন, ঠিক আছে। মনে রাখবেন এগুলো। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্কিমা।
স্কিমা ধারণাটি উদ্বোধন করেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অনেকগুলি কোয়েশ্চেন কিন্তু পেডাগোজি থেকে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনাদেরকে, এগুলো যদি একটু মন দিয়ে পড়ুন এবং একটু ভালোভাবে গুরুত্ব সহকারে পড়েন, তাহলে অবশ্যই কিন্তু অনেকটা কোয়েশ্চেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। স্কিমা ধারণাটি উদ্বোধন করেন? স্কিমাকে করেছিলেন আর্ট বার্টলেট। ওনার পুরো নাম হলো আর্ট বার্টলেট, কিন্তু স্কিমা যে ধারণাটা, সেই ধারণাটার উদ্বোধন করেছিলেন তিনি। তারপর এবার আমরা জানবো যে 33 নম্বর কোয়েশ্চেনে স্কিমা কি, স্কিমা বিষয়টা কি। তো দেখুন, স্কিমা হলো কোনো বিশেষ মুহূর্তে কোনো বিষয়ে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। অর্থাৎ কোনো বিশেষ মুহূর্তে আপনি কোনো বিষয়ে যে অর্জিত তথ্য সংগ্রহ করলেন, তার একক সংগঠনটাই হলো স্কিমা। ঠিক আছে, তো অনেকটা ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 34 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্কিমা কি প্রসারিত হয়? তো স্কিমা ড্যাশ হয়, এরকম দিয়ে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো অবশ্যই মনে রাখবেন, স্কিমা কিন্তু একটা শিশুর মধ্যে কিংবা একজন ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে সেটা কিন্তু এক্সটেন্ড হতে থাকে কিংবা সেটা প্রসারিত হতে থাকে। 35 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে স্কিমার সারণে প্রক্রিয়ার সংখ্যা হলো। অর্থাৎ স্কিমার সম্প্রসারণের প্রক্রিয়ার সংখ্যা কয়টি রয়েছে? স্কিমার সম্প্রসারণের প্রক্রিয়ার সংখ্যা যেটা রয়েছে, তো সেই সংখ্যাটা হলো দুটি কিন্তু স্কিমার সম্প্রসারণের প্রক্রিয়া রয়েছে। এবার আমরা মুভ করছি 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পিয়াজে এবং ইনহেল্ডারের মতে ব্যক্তির ক্রম বিকাশের যে কয়টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে সেগুলি হলো। অর্থাৎ পিয়াজে এবং ইনহেল্ডারের মতে ব্যক্তির ক্রমবিকাশের যে কয়টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে সেগুলো হলো কয়টি? তো এখানে আসতে পারে, তো অবশ্যই সেটা মনে রাখবেন, 4টি। পিয়াজে এবং ইনহেল্ডারের মতে ব্যক্তির ক্রমবিকাশের ক্ষেত্রে যে কয়টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে সেটা হলো 4টি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 37 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিণমন হলো। তো পরিণমন বিষয়টা কি আমাদের সবারই জানা, যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই মনে রাখবেন। পরিণমন যে জিনিসটা হলো সেটা হলো একটা শারীরিক বিকাশ, অর্থাৎ ফিজিক্যালি যে ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটাই কিন্তু আমাদের পরিণমন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 38 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিশুর কোনো বস্তুর সম্পর্কে অভিজ্ঞতা ঘটে। তো শিশুর কোনো বস্তু সম্পর্কে অভিজ্ঞতা ঘটে কিসের মাধ্যমে? সেটা প্রতিক্রিয়ার মাধ্যমে হতে পারে কিংবা তার ব্যবহারের মাধ্যমে তার ওই বস্তু সম্পর্কে তার মধ্যে অভিজ্ঞতার সৃষ্টি হতে দেখা যায়। কিসের মাধ্যমে? আমি আবারও বলছি, প্রতিক্রিয়ার মাধ্যমে কিংবা ওই বস্তু সম্পর্কে ব্যবহারের মাধ্যমে ওই বিষয়ে তার জ্ঞান বা অভিজ্ঞতা ক্রিয়েট হতে থাকে। এবার আমরা মুভ করছি 39 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষক শিশুকে পাঠদানের সাহায্য করছে, এটি হলো। তো দেখুন, সে একজন শিক্ষক, আপনি ক্লাসে গেলেন, শিশুকে পাঠদানের ব্যাপারে আপনি ওকে সাহায্য করছেন। এটি কি? এটি যে বিষয় সেটা হলো একটা সামাজিক মিথস্ক্রিয়া। আপনি শিশু এবং আপনার মধ্যে কি করছেন? ক্রিয়েট করছেন, সামাজিক একটা মিথস্ক্রিয়া তৈরি করছেন। তো তারপরে আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশু জ্ঞান অর্জন করে। তো সামাজিক যে মিথস্ক্রিয়া সেটাকে আবার দুইভাবে কিন্তু নেওয়া যায়, অর্জন করা সম্ভব হয়। একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। ডিরেক্টলি আপনি নিতে পারেন এবং অর্জন করতে পারেন, এবং ইনডাইরেক্টলি সেটাকেও অর্জন করা সম্ভব। তো দেখুন, তো অপশন যেটা হবে সেটা হবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, দুভাবেই কিন্তু আমরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর জ্ঞান অর্জন করাতে পারি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 41 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো শিশু শিক্ষার্থী কোন শ্রেণীতে কোনো কিছু শিখছে, এটি হলো। তো কোনো শিশু শিক্ষার্থী কোনো শ্রেণীতে কোনো কিছু শিখছে, যে কোনো বিষয় হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সায়েন্স হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে কোনো বিষয়, বা বেঙ্গলি হতে পারে। ঠিক আছে, তো এই যে বিষয়, তো কোনো শিশু শিক্ষার্থী কোনো শ্রেণীতে কোনো কিছু শিখছে, যে কোনো বিষয়ই হতে পারে শিখছে, সেটাকে যে জিনিস বলা হয়ে থাকে সেটা হলো আত্মীকরণ। তার কি হচ্ছে? তার মধ্যে আত্মীকরণ হচ্ছে। তারপর আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো শিশু শিক্ষার্থী কোনো বিষয় শিখছে শিক্ষকের কাছ থেকে এবং নিজে পড়ে আলোচনার মাধ্যমে, সেক্ষেত্রে কার্যকরী হয়। তো সেক্ষেত্রে কী কী কার্যকরী হতে পারে? সেক্ষেত্রে কার্যকরী হতে পারে আত্মীকরণ প্রক্রিয়া এবং তার সহযোজন প্রক্রিয়া। তো আমি প্রশ্নটা আবারও আপনাদেরকে বুঝিয়ে বলছি, কোনো শিশু শিক্ষার্থী কোনো বিষয় শিখছে শিক্ষকের কাছ থেকে এবং নিজে পড়ে আলোচনার মাধ্যমেও শিখছে, সেক্ষেত্রে কিন্তু দুটি বিষয়ে কাজ করছে। একটা হলো আত্মীকরণ প্রক্রিয়া, যেটা আমি পূর্বেই বলে দিয়েছিলাম আপনাদেরকে, আর একটা হচ্ছে সহযোজন প্রক্রিয়ার মাধ্যমে সে কি করছে? ওই বিষয়ে
তার কার্যকরী জ্ঞান আহরণ করছে। তারপর আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংবেদন সঞ্চালনমূলক স্তরের সময়কাল হলো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং টিটেড পেপার 1 পেপার 2 এর জন্য আসার একটা পসিবিলিটি রয়েছে এবং বারবারই কিন্তু এখান থেকে পেঁয়াজের যে স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো এগুলো কিন্তু একটু ডিপলি আপনাদেরকে স্টাডি করতে হবে। সংবেদন সঞ্চালনমূলক স্তরের সময়কাল সেটা হলো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত হলো সংবেদন সঞ্চালনমূলক স্তরের সময়কাল। এবার আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আত্মকেন্দ্রিকতা হলো প্রজ্ঞামূলক বিকাশের। তো আত্মকেন্দ্রিকতা বা সেলফ সেন্টার্ড আমরা যেটাকে বলে থাকি, সেটা হলো প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? সেটা হলো সংবেদন সঞ্চালনমূলক স্তরের একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে এবার কিন্তু পেঁয়াজের যে স্তর রয়েছে বিকাশের, সেখানের বৈশিষ্ট্য থেকে আমি কিছু কোয়েশ্চেন এখানে তুলে ধরলাম। তো দেখুন, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকে না কোন স্তরে? তো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকে না সংবেদন সঞ্চালনমূলক স্তরে। যখন বাচ্চারা উত্তীর্ণ হয় তখন কিন্তু কোনো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সেখানে শিশুদের ধারণা থাকে না। ঠিক আছে, এবার আমি 46 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে প্রতিবর্ত প্রক্রিয়ার স্তরটিকে বলে। অর্থাৎ পেঁয়াজে যে প্রতিবর্ত প্রক্রিয়ার স্তরের কথা বলেছেন, তো সেখানে কিন্তু তো দেখুন এই জায়গাতে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই যে পেঁয়াজের যে বিকাশের যে স্তর নিয়ে আমাদের সামনে আলোচনা করেছেন, আপনারা দেখবেন বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন নাম দেওয়া রয়েছে। তো এই নামগুলো কিন্তু নামগুলো সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল হতে হবে, ভালোভাবে নামগুলো দেখতে হবে। বিভিন্ন যে স্তর বলেছেন, ওই বিভিন্ন স্তরকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। সেই স্তরগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে স্টাডি করতে হবে এবং এতটাই ডিপলি স্টাডি করতে হবে যাতে করে এক্সামে কোয়েশ্চেন এলে কোনোভাবে সেগুলো ছাড়া যাবে না। ঠিক আছে, প্রতিবর্ত প্রক্রিয়া স্তরটিকে বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এবং এইভাবেই কিন্তু কোয়েশ্চেন আসে যে আপনাকে একটা বৈশিষ্ট্য দিয়ে দিল বা ওই স্তর দিয়ে দিল, ওই স্তরের নাম কি। তো এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোয়েশ্চেন টেটের ক্ষেত্রে আসে। তো অবশ্যই মনে রাখবেন, আমরা কিন্তু সবই জানি এবং সবই পড়ছি, ডিপলি পড়ছি, কিন্তু আমাদের কিন্তু সেদিকে কিন্তু নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে এবং একটু ইন্টেলিজেন্টলি আমাদের স্টাডি করতে হবে, বুদ্ধি খাটিয়ে স্টাডি করতে হবে। ঠিক আছে, তো প্রতিবর্ত প্রক্রিয়ার স্তরটিকে কি বলে? সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয়ে থাকে। এবার 47 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি। প্রাক সক্রিয়তার স্তর, অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তরের বয়সসীমা কত? 2 থেকে 7 বছর হলো প্রাক সক্রিয়তার স্তর। এবার আমরা 48 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে পেঁয়াজের মত অনুসারে বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, পরিমাপ ইত্যাদি বুঝতে শিখছে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের এইগুলো বৈশিষ্ট্য। আমি আবারও কোয়েশ্চেনটা আপনাদেরকে সামনে বলছি। পেঁয়াজের মত অনুসারে বিভিন্ন স্তরের বস্তুর মধ্যে তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, পরিমাপ ইত্যাদি বুঝতে শিখছে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে? সেটা হলো প্রাক সক্রিয়তার স্তরে। এরকমটা বা এই বৈশিষ্ট্যগুলো একটা শিশুর মধ্যে লক্ষণীয় হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 49 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভাষার ব্যবহার শেখে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে। খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। তো অবশ্যই সেটা মনে রাখবেন, ভাষার ব্যবহার শিখে একটা শিশু প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে? সেটা প্রাক সক্রিয়তার স্তরে কিন্তু শিখতে সমর্থ হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 50 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি হলো। তো প্রাক সক্রিয়তা স্তরের কি কি বৈশিষ্ট্য রয়েছে? সেখানে রয়েছে বাস্তবতা রয়েছে, সর্বপ্রাণবাদ রয়েছে এবং কৃত্রিমতা। এই বিষয়গুলি হলো প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। তো এখানে এই ভিডিওতে আমি পেঁয়াজের তথ্য এবং কুলার, পেভলভ এখান থেকে কিছু কোয়েশ্চেন আমি তুলে ধরার চেষ্টা করেছি, আর বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা বিভিন্ন তথ্য থেকে, এগুলো আমি আগামী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আরও গভীরভাবে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।